কোম্পানি অ্যাকাউন্ট সম্বন্ধে আলোচনা করব, এমসিকিউ করাবো, এবং কিছু কিছু বিশেষ বিশেষ জিনিস আলোচনা না করলে বেসটা তৈরি হয় না। ঠিক আছে, তো আমি আগে যেগুলো করেছি সেটা তোমাদের বলে দিই। প্রথম চ্যাপ্টারটা আমি অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি এমসিকিউ শুরু করেছিলাম, ফার্স্ট চ্যাপ্টারটা আমার করা হয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখো এই চ্যাপ্টার নেচার অফ অ্যাকাউন্টিং যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, অ্যাডভান্স অ্যাকাউন্টিং ফার্স্ট চ্যাপ্টারে এমসিকিউ হয়ে গেছে। আর হয়েছে 5 নাম্বার চ্যাপ্টার এমসিকিউ হয়েছে, যেটা হ্যাঁ সোল প্রোপাইটারশিপ, যে কোম্পানি অ্যাকাউন্টের শেয়ারের ডিবেঞ্চার যেটা আছে সেটা হয়েছে। ঠিক আছে, অ্যাকাউন্টিং ফর শেয়ারস অ্যান্ড ডিবেঞ্চার্স এই চ্যাপ্টারটা হয়েছে। আর আজকে যেটা করব এটার সাথে যেহেতু রিলেটেড আছে, তার জন্য আজকে কোম্পানি অ্যাকাউন্টস এর এমসিকিউ করব। তো এসো আমরা শুরু করি। প্রথমত আমি একটা বেসিক কনসেপ্ট তোমাদের সিএ ইন্টারের বই থেকে দেবো, ডিস্ট্রিবিউটেবল প্রফিট। এই ডিস্ট্রিবিউটেবল প্রফিট অর্থাৎ ডিভিডেন্ড দেওয়া, এই ডিভিডেন্ড কিভাবে দেয় একটা কোম্পানি, তার কি কি নিয়ম আছে সেটা আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাংশনস অফ কোম্পানি, তুমি এইটা লাইন ধরে ধরে পড়তে পড়তে চলো, বেসিকটা কমপ্লিট করো। কোম্পানি অ্যাকাউন্টিং ইজ টু ডিটারমাইন অ্যামাউন্ট of profits which is available for distribution distribution to the shareholder as dividend. ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটা ফাংশন কোম্পানির, যে কত অ্যামাউন্ট আমি ডিস্ট্রিবিউশন করতে পারবো, তার একটা ডিসিশন নেওয়া। কে ডিসিশন নেয় সেটা আমরা পরে আলোচনা করব। ইট ইজ নেসেসারি সিন্স দ্য অ্যামাউন্ট অফ প্রফিট ডিসক্লোজ। কেন কেন ইম্পর্টেন্ট, কেন মানে যত টাকা আমি করব না দেব ডিভিডেন্ড হিসাবে, সেটা কিন্তু আমাকে কোথায় শো করতে হয়, প্রফিট অফ লস অ্যাকাউন্টে শো করতে হয় ইন এভরি কেস। ঠিক আছে, তোমরা দেখেছো ডিভিডেন্ড হিসাবে ডিক্লেয়ার করলে সেটা শো করতে হয়। ইট ইজ নট অ্যাভেলেবল ফর ডিস্ট্রিবিউশন, দ্য অ্যাবিলিটি অফ দ্য প্রফিট ফর ডিস্ট্রিবিউশন ডিপেন্ড অন নাম্বার অফ ফ্যাক্টর। অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে প্রফিট থেকে আমি ডিভিডেন্ড দেবো কিনা, বা কতটা দেবো, দিলে কতটা দেবো, কি কন্ডিশন গুলো আছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। দেয়ার কম্পোজিশন, অ্যামাউন্ট অফ প্রভিশন, কত টাকা দেবো, অ্যাপ্রোপ্রিয়েশন দ্যাট মাস্ট বি মেড আউট অফ দেম, কত টাকা আমি অ্যাপ্রোপ্রিয়েট করবো প্রফিট থেকে। ঠিক আছে, এইগুলো আর অনেক আছে। তাহলে অরিজিনাল আমরা ডিভিডেন্ড বলতে কি বুঝি, ডিভিডেন্ড কারা পায়, তাই না? ডিভিডেন্ড বলতে হচ্ছে ডিভিডেন্ড ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ ডিভিজিবল প্রফিট। তাহলে কোম্পানি কি করে, তার যে প্রফিট থেকে কিন্তু তার কিছু অংশ ডিস্ট্রিবিউট করে শেয়ার হোল্ডারদের মধ্যে, এবং দ্য নাম্বার অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ শেয়ার হেল্ড বাই ইচ অফ দেম। যত যত ধর একটা কোম্পানি যত শেয়ার হোল্ডার আছে, তাদের কতটা শেয়ার আছে, কত শেয়ার হোল্ড করে আছে এক একজন, তারপরে দেওয়া হয়। তাহলে একজন একজন আছে কোম্পানি, ধরো ধরো 20 লক্ষ শেয়ার আছে, 20 লক্ষ শেয়ার আছে। হ্যাঁ, এরপরে তো 20 লক্ষ শেয়ার, এক একটা শেয়ারের এই সব সময় শেয়ার মনে রাখবে যে ডিভিডেন্ড যেটা দেওয়া হয় সেটা সবসময় পেড আপ ক্যাপিটালের উপর দেওয়া হয়। হ্যাঁ, সাবস্ক্রাইব পেড আপ ক্যাপিটালটা যদি যত টাকা পেড আপ থাকবে, অর্থাৎ পেড আপের উপর দেওয়া হয়। ডিভিডেন্ড অলওয়েজ পেড কিসে, পেড আপ ক্যাপিটালের উপর দেওয়া হয়। তাহলে এইটাই ধরে নিই, যদি এটাই পেড আপ থাকে, যদি 8 টাকা থাকলে তো 8 টাকার মধ্যে দেওয়া হতো, ওই কল ইন এর মধ্যে দেওয়া হয় না। ঠিক আছে, তাহলে এর নাম্বারও, আমার কাছে যদি এই কোম্পানির 100টা শেয়ার থাকে, হ্যাঁ ধরো 10 টাকা করে, তাহলে আমার 1000 টাকার শেয়ার আছে, 1000 টাকার শেয়ার আছে। ঠিক আছে, তাহলে আমাকে দেওয়া হবে এইটার উপরে, আমাকে 10% দিলে তাহলে এটা আমি 100 টাকা আমি পাবো, ডিভিডেন্ড পাবো। each of them in capital of the company and the right attached to it। আরেকটা ডিপেন্ড করে যে তার তার কি রাইট আছে, হ্যাঁ তার কি শেয়ারের উপর তার রাইট শেয়ার হোল্ড করলে যে সেই কেউ পার্সেন্টেজ কম পেতে পারে, কেউ বেশি পেতে পারে, এটা ডিপেন্ড করে ওই শেয়ারের প্রতি তার কি রাইটস রয়েছে। Such a distributions may or may not entail a release of asset। হ্যাঁ, it would be where distribution involves payment of cash। ঠিক আছে, তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু such a distribution may or may not entail or release of asset। অনেক সময় দেখা যেতে পারে কিন্তু এটা ক্যাশ ইয়ে হতে পারে, কি বলে, মে নট মে মানে হতেও পারে নাও পারে, রিলিজ অফ অ্যাসেট। ঠিক আছে, উড নট বি হোয়ার আর ডিস্ট্রিবিউশন ইনভলভ পেমেন্ট অফ ক্যাশ। হ্যাঁ, এটা কিন্তু উড বি পেমেন্ট অফ ক্যাশও হতে পারে। ঠিক আছে,
বাট when profit are capitalized, যখন প্রফিটকে ক্যাপিটালাইজ করা হবে, and the amount distributed so applied towards payment of bonus shares issued free to the shareholders, no part of such case profit are only capitalized, thereby increasing the paid up share capital company. The company does not give up any asset. এটা মনে রাখবে। But when profits are capitalized, প্রফিটকে যখন ক্যাপিটালাইজ করা হয়, and the amount distributed is applied towards payment of bonus shares, ঠিক আছে, issued free to the shareholders, no part of such asset a company can be said to have been released, since in such a case profit are only capitalized. সেখানে কিন্তু প্রফিটটা ক্যাপিটালাইজ করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমার ডিভিডেন্ড দেওয়া হলো না। Thereby increasing the paid up capital of the company does not give up any asset. ঠিক আছে, আমি আরেকবার পড়ে দিচ্ছি। বাট when profit are capitalized, প্রফিট ক্যাপিটালাইজ করা হয় কেন? আমার রিজার্ভ এন্ড সারপ্লাস থেকেই তো আমি কোন অ্যাসেট পারচেজ করি, and the amount distributed is applied towards payment of bonus share, অ্যামাউন্টকে আমি বোনাস শেয়ারে দিচ্ছি। ঠিক আছে, আমি প্রফিটকে ক্যাপিটালাইজ করছি, আবার আমি কি করছি, অ্যামাউন্ট আমি বোনাস শেয়ারে দিচ্ছি। issued free to the shareholders, no part of such assets of the company can be said to be have been released, since in such a case profit are only capitalized. এখানে কিন্তু প্রফিটটাকে only capitalize করা হচ্ছে, আমরা কিন্তু এটাকে ডিভিডেন্ড বলবো না। সেকশন কোথায় ডিভিডেন্ডটা আছে দেখো, as per section 235, as per section 235, it is clause 35 of the Companies Act 2013, the term dividend includes interim dividend. Dividend include interim dividendকে ডিভিডেন্ড বলা হয়, শুধু ডিভিডেন্ডকে কি বলা না, interim dividend মাঝখানে যদি কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করে সেটাকেও ডিভিডেন্ড বলা হয়। ঠিক আছে, আন্ডার সেকশন 123 clause 1 of the Companies Act 2013, no dividend should be declared or paid by a company for any financial except, দেখো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন একটা জায়গাতে, এইটা কিন্তু তোমাদের এমসিকিউ তে আসবে। ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য প্রযোজ্য। কি প্রযোজ্য? ধরো ডিভিডেন্ড দিচ্ছে, হ্যাঁ, any financial year except যদি এইগুলো out of profit of the company that financial year arrive at after providing for depreciation in accordance with the provision of section, এই যে এই সেকশনে যেটা বলা আছে, তুমি ডেপ্রিসিয়েশন না চার্জ করে তুমি কিন্তু ডিভিডেন্ড দিতে পারবে না। ঠিক আছে, একটা কথা মনে রাখো, যদি তুমি ডেপ্রিসিয়েশন না দিয়ে, অ্যাসেটে ডেপ্রিসিয়েট না করে তুমি কিন্তু দেখো, অ্যাসেটে যদি আমরা ডেপ্রিসিয়েশন করি তাও আমার কি হবে, আমার পিএলএ আমার ডেবিট বেশি করলে বেশি হবে, তার মানে আমার প্রফিট বেশি হবে। যদি আমি না করি তাহলে আমার প্রফিটটা বেশি হবে, যদি করি তাহলে প্রফিট কমে যাবে। ঠিক আছে, তাহলে আউট অফ দ্য প্রফিট অফ এনি প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার arrived at after providing for the depreciation in accordance with the provision of the subsection and the remaining undistributed or out of both of the above, তাহলে আউট অফ দ্য প্রফিট ফর এনি প্রিভিয়াস, তাহলে একটা মনে রাখবে, এক নম্বর হচ্ছে আমাকে যদি ডিভিডেন্ড দিতে হয় তাহলে আমাকে প্রফিট থেকে দিতে হবে। ঠিক আছে, প্লাস আমাকে ডেপ্রিসিয়েশন চার্জ করে দিতে হবে। ডেপ্রিসিয়েশন চার্জ করে দিতে হবে, তাই ডেপ্রিসিয়েশন চার্জ করে দিতে হবে আর প্রফিট থেকে দিতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। এমন হতে পারে তুমি নেক্সট ইয়ারে, গত বছর তুমি ডেপ্রিসিয়েশন দাওনি, এই বছর গত বছর ডেপ্রিসিয়েশন দেবে, এই বছর একটা ডেপ্রিসিয়েশনটা দেবে, প্রফিট থেকে তুমি দেবে। ঠিক আছে, তার ডেপ্রিসিয়েশন চার্জ না করে তোমার কোনো ডিভিডেন্ড দেওয়া যায় না। এরপর চলেছে নেক্সট, out of money provided by the central government or any state government for the payment of dividend by the company in pursuance of the any guarantee given by the that government, তার মানে
সে আউট অফ দ্য মানি এক্সেপ্ট বলছি, এক্সেপ্ট লেখা আছে কিন্তু মাথাটা দেখতে পাবো, কিন্তু এখানে দেখো লেখা আছে এখানটাতে, এখানে ফার্স্ট লাইনটা খুব মন দিয়ে পড়বে এখানটায়। আন্ডার সেকশন 123(1) এইটা of the company no dividend should be declared, কোনো ডিভিডেন্ড দেওয়া যাবে না, or paid by a company for any financial year except এগুলো না করে, তোমার ডিভিডেন্ড দেওয়া যাবে না, except out of the monies provided by the central government or any state government for the payment of dividend by the company in pursuance of the any guarantees given by that government। ঠিক আছে, তাহলে এখানে যে মানি আউট অফ দ্য মানি প্রোভাইডেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টও দিতে পারে ডিভিডেন্ড দেওয়ার জন্য। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি, provided that no dividend should be declared or paid by a company from its reserve other than free reserve। ফ্রি রিজার্ভ ছাড়া ডিভিডেন্ড দিতে পারবে না। কি কি রিজার্ভ ছাড়ে ডিভিডেন্ড দেওয়ার জন্য? আমার এসপি থাকতে পারে, সিকিউরিটি প্রিমিয়াম থাকতে পারে, আবার সিআরআর আছে, আবার রিজার্ভ আছে, কোম্পানি সিআরআর আছে, আমার রিভ্যালুয়েশন রিজার্ভ আছে। কি কি রিজার্ভ থাকে? রিভ্যালুয়েশন রিজার্ভ আছে, আমার কিছু স্ট্যাচুটরি রিজার্ভ আছে, ঠিক আছে, আমার ইসব আছে। তাহলে এই সকল জায়গা থেকে আমি ডিভিডেন্ড দিতে পারবো না। কোথা থেকে দিতে হবে? ফ্রি রিজার্ভ থেকে দিতে হবে, যে অর্থাৎ জেনারেল রিজার্ভ থেকে দিতে হবে। আমাকে ডিভিডেন্ড দিতে গেলে হ্যাঁ পিএল, জেনারেল আর পিএল থেকে দিতে হবে, পিএল এর প্রফিট থেকে, কারেন্ট ইয়ার প্রফিট থেকে। ঠিক আছে, এখানটা কাটিং লেখাটা বুঝতে পারবো না। ডিক্লারেশন অফ ডিভিডেন্ড presupposes that there is a trading profit or surplus available in the distribution। তাহলে ডিভিডেন্ড যখন দেবে তখন ধরে নেওয়া হবে যে তাদের প্রফিট আছে, টাকা রিজার্ভে পড়ে আছে, তাই তারা ডিভিডেন্ড দিচ্ছে। arrive that after providing for depreciation on asset not only for that year। দেখো এখানে আগে আমি বলেছিলাম যে প্রিভিয়াস এর আগেও যদি সেই এরিয়ার কোনো ডেপ্রিসিয়েশন, আগের বছরেও যদি ডেপ্রিসিয়েশন না দিয়ে থাকে সেটাও ডেপ্রিসিয়েশন দিতে হবে। ঠিক আছে, এমন কোম্পানি অনেক করে এগুলো, যে আমি এই বছরে পিএল আমি ডেপ্রিসিয়েশন দেখালাম না, ঠিক আছে, নেক্সট ইয়ারও আমি দেখালাম না, তাহলে এই বছর কিন্তু তোমার দুটো ডেপ্রিসিয়েশন কমপ্লিট করে তবে তুমি ডিভিডেন্ড দিতে পারবে। ঠিক আছে, সেকশন 24 বলছে, 124(3) বলছে, further state that the board of directors of a company may declare interim dividend during any financial year out of the surplus of the profit। তাহলে আমার তো কারেন্ট ইয়ারের প্রফিট এখনো পাইনি, আমার তো পিএল তৈরি হয়নি, মাঠ তো আসেনি, আমার কত প্রফিট হলো কারেন্ট পাচ্ছি না, আমি কিন্তু ইন্টারিম ডিভিডেন্ডটা আমার কারেন্ট যে রিজার্ভ এন্ড সারপ্লাস আছে সেখান থেকে আমি ইন্টারিম ডিভিডেন্ড দিতে পারি। সেকশন 124(3) তে বলা হচ্ছে। হ্যাঁ, অ্যান্ড আউট অফ প্রফিট, তাহলে আউট অফ প্রফিট থেকে আমি ইন্টারিম ডিভিডেন্ড দিতে পারবো। দেখো এখানে বড় করে লেখা আছে, উপরটা পড়ছি না, এখানটা পড়ে দিচ্ছি, ডিভিডেন্ড ক্যান নট বি ডিক্লেয়ার্ড এক্সেপ্ট আউট অফ প্রফিট। প্রফিট ছাড়া ডিভিডেন্ড দেওয়া যাবে না। আর একটা কি, এইটা দুটোতেই প্রশ্ন আসবে, এইটা একটা এমসিকিউ। ক্যাপিটাল ক্যান নট বি রিটার্ন টু দ্য শেয়ার হোল্ডার। দেখো আমি ডিভিডেন্ড দিচ্ছি, মানে দেখো আমার কি আছে, আমি কোনোভাবে আবার ক্যাপিটাল আছে, কোম্পানি ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল আছে, এই ক্যাপিটালটা থেকে আমি ডিভিডেন্ড দিতে পারবো না। ঠিক আছে, ক্যাপিটাল থেকেও দেওয়া যাবে না, তার মানে আমি ডিভিডেন্ড আমাকে প্রফিট থেকে দিতে হবে, আর আমাকে দিতে হবে ক্যাপিটাল থেকে, আমি দিতে পারবো না। প্রফিট বলতে কোন প্রফিট থেকে দিতে হবে? প্রফিট আমার রিজার্ভ তো অনেক টাকা থাকে, তাই না, রিজার্ভে তাহলে আমি জেনারেল ফান্ড থেকে দিতে হবে, জেনারেল রিজার্ভ থেকে দিতে হবে, জেনারেল রিজার্ভ থেকে আমাকে, আমি কোনোদিন এসপি থেকে, আমি সিআরআর থেকে, আমি এসব থেকে, বা আমি রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে, হ্যাঁ কিছু স্ট্যাচুটরি ইয়ে থাকে রিজার্ভ থেকে, সেগুলো থেকে ডিভিডেন্ড দিতে পারবো না। ঠিক আছে, এরপর দেখো কিছু পেমেন্ট অফ ডিভিডেন্ড, এটা বলা হয়েছে হালকা করে আমি বলেও দিয়েছি। আচ্ছা, এরপর আসছে আমি রেট।
কত টাকা ডিভিডেন্ড, কত পার্সেন্টেজ আমি ডিভিডেন্ড দিতে পারবো সেই জায়গাতে আমি চলে যাচ্ছি। ডিক্লারেশন ডিভিডেন্ড কত একটা আমি ইয়ে করে দিচ্ছি, ডিভিডেন্ড কত টাকা দিতে পারবো সেটা একবার বলে দিচ্ছি। একটু ওয়েট করো, পেমেন্ট অফ ডিভিডেন্ড। কিছু কিছু কথা আছে যেগুলো বলতে হয়। যদি ধরো দেখা গেল যে ডিভিডেন্ডটা দেওয়া গেল না, সে ডিভিডেন্ডটা আমার তার ব্যাংক অ্যাকাউন্টে আর শেয়ার আছে, তাকে আমি ডিভিডেন্ড দিতে পারছি না, তখন আমি কি করব, কি নিয়ম আছে? হ্যাঁ, তারা এইখান থেকে একবার পড়বে এই জিনিসটা আরো ভালো হবে। ডিক্লারেশন ডিভিডেন্ড as per the section 183 of the Companies Act 2013, board of director of a company may declare dividend including interim dividend during the financial year out of the surplus of the profit and loss of account out of profit of financial year which such interim dividend is sought to be declared। বুঝতে পেরে গেছো, আগের কথাটাই বলা হলো এখানে। এরপরে দেখো, provided that in case the company has incurred loss during the current financial year up to the end of the quarter immediately preceding the date of declaration of interim dividend, such interim dividend should not be declared at the rate of higher than the average dividend declared by the company during the immediately preceding year। ঠিক সেটা, এটা একবার বুঝে নাও। যদি ইন্টারিম ডিভিডেন্ড হোক আর তোমার এরকম ফাইনাল ডিভিডেন্ড হোক, সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি কোনোভাবে লাস্ট থ্রি ইয়ারের যা ডিভিডেন্ড দিয়েছে এভারেজ ডিভিডেন্ডের বেশি দিতে পারবে না। এভারেজ ডিভিডেন্ডের বেশি দিতে পারবে না। লাস্ট ইয়ার্সের এর চাইতে ওরা বেশি, হ্যাঁ, দিতে পারবে না। যেমন ধরো, আমি তোমাদের কালকেও বলেছিলাম যে 1 বছর 8% দিয়েছে, 1 বছর 12% দিয়েছে, আর 1 বছর 7% দিয়েছে। তাহলে এভারেজ করলে কত হয়? টোটাল যোগ করলে কত হয়? 27 হয়। 27 দিয়ে যদি 3 দিয়ে ভাগ করে, এটা 9%। তার মানে 9% এর বেশি ইন্টারিম ডিভিডেন্ড বা ফাইনাল ডিভিডেন্ড দিতে পারবে না, এটা মনে রাখবে। ঠিক আছে? The amount of the dividend including interim dividend should be deposited in a scheduled bank। কত দিনের মধ্যে দেখো লেখা আছে 5 days, এটা মনে রাখবে। যখন আমার ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়ে গেল, ডিভিডেন্ড ডিক্লেয়ার কে করে? মনে রাখবে দুটো জিনিস, একটা মনে রাখবে ইন্টারিম ডিভিডেন্ড করে বিওডি, ঠিক আছে, আর ফাইনাল ডিভিডেন্ড করে এজিএমএ হয়। ফাইনাল ডিভিডেন্ড হয়, ফাইনাল ডিভিডেন্ড এজিএমএ পাস হয়। ঠিক আছে? তাহলে 5 দিনের মধ্যে যখন ডিভিডেন্ড আমার ডিক্লেয়ার হয়ে গেল, ডিপোজিটেড শিডিউল ব্যাংকে কিন্তু, হ্যাঁ, রিজার্ভ ব্যাংকের আন্ডারে যে ব্যাংক আছে শিডিউল ব্যাংক বলে, 5 দিনের মধ্যে ডিভিডেন্ডটা আমার জমা করে দিতে হবে। হ্যাঁ, ধরো 1 কোটি ডিভিডেন্ড ক্যালকুলেশন করে 1 কোটি টাকা হলো, উইদিন 5 ডেজ আমার একটা সেপারেট অ্যাকাউন্ট থাকবে, ডিভিডেন্ড পেয়েবল অ্যাকাউন্ট। সেই ডিভিডেন্ড পেয়েবল অ্যাকাউন্টে 1 কোটি টাকা আমার জমা হয়ে যাবে। No dividend should be paid by company in respect of the any share therein except to the registered shareholder of the such share or to his order or to his banker, and should not be payable except in cash, provided that nothing in section 183 should be deemed to prohibit capitalization profit of the reserve। এটা বলাই আছে, আগেই বললাম। তাহলে দেখো, no dividend should be paid by company in respect of any share therein except, তার মানে রেজিস্টার শেয়ার হোল্ডারদের আমি শেয়ার দিতে পারবো, ডিভিডেন্ড দিতে পারবো। ঠিক আছে? provided further that any dividend payable in cash may be paid by check or warrant or any such electronic mode to the shareholder entitled to the payment of the dividend। এরপরে দেখো কি আছে, ইম্পর্টেন্ট গুলো আমি করছি, শর্ট অফ এমসিকিউ জন্য যে প্রযোজ্য সেগুলো করব। ডিভিডেন্ড অন পার্টলি পেড শেয়ারস এ কোম্পানি মে ইফ সো অথরাইজ, যদি কোম্পানির অথরাইজেশন থাকে,
তাহলে কিন্তু যে কোনো আমি বললাম পেড আপ শেয়ার ক্যাপিটাল দেওয়া হয়, হ্যাঁ পেড আপ শেয়ারে দেওয়া হয় ডিভিডেন্ড। কিন্তু কোম্পানি যদি অথরাইজেশন থাকে সেকশন 51-এ বলছে কোম্পানি অ্যাক্টে, হ্যাঁ সেখানে বলছে কিন্তু পার্টলি শেয়ারও দেওয়া যাবে, সেটা অথরাইজ থাকে এক্সেপশনাল কেসে হতে পারে। কল ইন অ্যাডভান্স, কলস পেড ইন অ্যাডভান্স ডু নট র্যাঙ্ক পেমেন্ট অফ ডিভিডেন্ড। কল ইন অ্যাডভান্সে কেউ ডিভিডেন্ড পাবে না। ধরো আমি কোথার কথা বলছি, আমার কোম্পানি নমিনাল ভ্যালু হচ্ছে, ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। কোম্পানি ফেস ভ্যালু হচ্ছে, ধরো একটা শেয়ারের বেস ভ্যালু হচ্ছে 10 টাকা, ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, ঠিক আছে। আমি 8 টাকা কল করেছিল, কত 8 টাকা, আমি 8 টাকা পেমেন্ট করে দিয়েছি। কেউ কেউ পেমেন্ট করেছে, আমি আমি কি করেছি 8 টাকা পেমেন্ট না করে 10 টাকা দিয়ে দিয়ে, হতে পারে কেউ 10 টাকা দিয়ে দিয়েছে, 10-এ 10 দিয়ে দিয়েছে। তাহলে অরিজিনালি কল করেছিল কিন্তু 8 টাকা কল করেছিল, ও তো 10 কল করেনি, ও কিন্তু পেমেন্ট করে দিয়েছে। এই যে 2 টাকা এক্সট্রা ওর রাকাম দেওয়া আছে কল ইন অ্যাডভান্স আগে থেকে, সেই টাকাটার জন্য কিন্তু ডিভিডেন্ড সে পাবে না, সে ডিভিডেন্ড পাবে 8 টাকার উপর। পেমেন্ট অফ ডিভিডেন্ড কিভাবে হবে দেখো, ডিভিডেন্ড উইদিন 30 days ফ্রম দ্য ডেট অফ ডিক্লারেশন দিতে হবে। শেয়ার হোল্ডারের অ্যাকাউন্টে কতদিনের মধ্যে টাকা ঢুকে যাবে, উইদিন 30 days, ঠিক আছে, এই ডেটটা মনে রাখবে। আর যদি আনপেড ডিভিডেন্ড থাকে, আনপেড ডিভিডেন্ড ধরো কাউকে দেওয়া গেল না, কোনো কারণে হতে পারে তার ব্যাংক অ্যাকাউন্ট গন্ডগোল, বা সে অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছে, তার অ্যাকাউন্টে যাচ্ছে না, তার কাছে কোম্পানির কাছে যা ইনফরমেশন আছে, তাহলে আনপেড আনপেড যে ডিভিডেন্ডটা কিন্তু আলাদা শিডিউল ব্যাংকে রাখতে হবে। এই আনপেড ডিভিডেন্ডটা আমাকে কোথায় দেখাতে হবে, ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে কোথায় দেখাতে হবে বলতো, হ্যাঁ ব্যালেন্স শিটে আদার কারেন্ট লাইবিলিটি দেখাতে হবে, আদার কারেন্ট লাইবিলিটি দেখাতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে শর্ট কোশ্চেন। তারপর যাদেরকে দেওয়া গেল না, এগুলো এগুলো পড়ার দরকার নেই, তাদের স্টেটমেন্ট তৈরি করতে হবে, তাদের লাস্ট অ্যাড্রেস কি দেয় তৈরি করতে হবে। একটা ফোন রিসিভ করে নি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু কাজে ব্যস্ত আছি, এবং 9:30 পরে ফোন করে দিই, ঠিক আছে, আমি ফোন করছি 9:30 পরে। আচ্ছা, তাদের নামগুলো, যাদেরকে ডিভিডেন্ড দেওয়া গেল না তাদের নামগুলো কিন্তু ওয়েবসাইটে, অ্যাপ্রুভ যে সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়েবসাইট আছে সেখানে তুলে দিতে হবে। এরপরে দেখো কি হচ্ছে, যদি ডিভিডেন্ড দিতে ডিলে করে, if any default is made that transfer total amount or any part of the other unpaid dividend amount of company, it should pay for the from the date of the such default interest on so such of the amount as has not been transferred of the said amount rate of 12%। মনে রাখবে, কোম্পানি যদি ডিভিডেন্ড দিতে ডিফল্ট হয় কোনো কারণে, কোম্পানি যার শেয়ার হোল্ডারের দোষ নয়, দোষটা শেয়ার হোল্ডারের নয়, কোম্পানির দোষ। তাহলে কোম্পানিকে কি করতে হবে, ডিভিডেন্ডের সাথে ওকে 12% ইন্টারেস্ট পে করতে হবে, মনে রাখবে, এটা কিন্তু এমসিকিউ। হুম, 7 days তো এমসিকিউ, 30 days তো এমসিকিউ, বা 5 days। 5 days-এ কি করতে হবে, ডিক্লেয়ারের পরে আমার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে একটা শিডিউল ব্যাংকে, 30 দিনের মধ্যে ডিভিডেন্ড দিয়ে দিতে হবে, 30 days-এর মধ্যে ডিভিডেন্ড দিয়ে দিতে হবে। যদি আমি ডিভিডেন্ড দিতে না পারি তাহলে তাদের লিস্ট ঝুলিয়ে ওয়েবসাইটে টাঙিয়ে দিতে হবে। আর যদি কোম্পানি ডিফল্ট থাকে তাহলে কিন্তু 12% ইন্টারেস্ট সহ ডিভিডেন্ড দিতে হবে কোম্পানি অ্যাকাউন্টে। Any person claiming to be entitled to any money transfer to the unpaid dividend amount of the company may apply to the company for payment money claim, ঠিক আছে, পরে ক্লেম করবে, আনক্লেম থেকে আনপেড ডিভিডেন্ড থেকে দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে কি হচ্ছে দেখো, যদি দেখা গেল যে আনপেড আমার ওসিএল এ কারেন্ট লাইবিলিটি বছরের পর বছর আমি টেনে যেতে পারবো না, আমি কতদিন টানবো, আমাকে কি করতে হবে দেখো, ইনভেস্টমেন্ট এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড বলে সরকারের একটা ফান্ড আছে, ঠিক আছে, সেই ফান্ডে আমাকে
7 বছর যদি এরকম পড়ে থাকে তাহলে কিন্তু ওই ডিভিডেন্ডটা আমাকে এই অ্যাকাউন্টে ট্রান্সফার, গভর্নমেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে। এর পরবর্তীকালে যদি 7 বছর পরেও যদি এরা ডিভিডেন্ড চায় তখন কিন্তু এরা এর কাছ থেকে ক্লেম করে টাকা পাবে। ঠিক আছে, ইনভেস্টার এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড শুড অলসো বি ট্রান্সফার বাই দ্য কোম্পানি। এখানে আর কিছু নেই। এরপরে দেখো একটা ম্যাচ করে দেওয়া আছে। ঠিক আছে, দেখো এখানে আমি আগে জিনিসগুলো বললাম, এইটা এইটা বুঝে গেলে অনেক কিছু বোঝা হয়ে যাবে। এইটা যদি বুঝে যাও অনেক কিছু বোঝা হয়ে যাবে। পড়ে নাও প্রথমে কি বলা আছে, দেখো কি বলা আছে, পড়ো। Due to inadequacy of profit during the year ended 31st March 2022 ধরে নিলাম, এটাকে আমি 2000 এখন 22 ধরে নিচ্ছি, 2022। হ্যাঁ, XYZ লিমিটেড প্রপোজেস ডিক্লেয়ার 10% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। হ্যাঁ, আউট অফ জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ থেকে 10% ডিভিডেন্ড দেবে। এটা আগের যা পড়লে এটা বুঝলে অনেকটা জিনিস বোঝা হবে। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার অ্যাসার্টেন দ্য অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড ক্যান বি, তোমাকে বলছে তুমি এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেখান থেকে তুমি বলো, হ্যাঁ জেনারেল রিজার্ভ থেকে তুমি কতটা ডিভিডেন্ড দিতে পারো। এটা একটা ম্যাচ করলেই কিন্তু ডিভিডেন্ডের অনেক গল্প শেষ হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, বলছে এখানে যে প্রিফারেন্স শেয়ার আছে 9%। কতগুলো প্রিফারেন্স শেয়ার আছে, তোমার 17,500টা প্রিফারেন্স শেয়ার আছে, 9% প্রিফারেন্স শেয়ার আছে, 100 ইচ, তাহলে 100 ইচ মানে 8টা ইন্টু 8টা, তাহলে এত টাকার প্রিফারেন্স শেয়ার আছে। ঠিক আছে, 8 লাখ ইকুইটি শেয়ার আছে 10 টাকা করে, তাহলে এখানে 80 লাখ আছে, 8 লাখ ইন্টু 10, 80 লাখ পেড আপ আছে, টোটালটা পেড আপ আছে। জেনারেল রিজার্ভ দেখা আছে, জেনারেল রিজার্ভ থেকে আমরা ডিভিডেন্ড দিতে পারবো, 25 লক্ষ জেনারেল রিজার্ভ আছে। ক্যাপিটাল রিজার্ভ আছে, হ্যাঁ আমি 3 লাখ কাছে ক্যাপিটাল রিজার্ভ আছে। আর রিভ্যালুয়েশন রিজার্ভ আছে আমার 3.5 লাখ। ঠিক আছে, নেট প্রফিট ফর দ্য ইয়ার, সেই বছরে প্রফিট হয়েছে 3 লাখ টাকা। তাহলে বলছে অ্যাভারেজ রেট অফ ডিভিডেন্ড ডিউরিং দ্য লাস্ট 3 ইয়ার্স আর 12%। তাহলে কত বলছে, 10%। দেখো তোমাদের বলেছিলাম যে লাস্ট 3 ইয়ার্স এর এভারেজের চাইতে বেশি দেওয়া যাবে না, তার মানে 12% ডিক্লেয়ার করছে, তার মানে 10% ডিক্লেয়ার করছে, লাস্ট 3 ইয়ার্স আমি 12% দিয়েছিলাম, তার মানে এটা আমি দিতে পারবো। এইখানে একটা ক্যালকুলেশন আছে যে কিভাবে আদার্স, এই 3টা শর্ত আছে, সেই 3টা শর্ত কি কি দেখো, খুব ভালো করে দেখো। এটা প্রথমে দেখো, অ্যামাউন্ট হ্যাজ টু বি ড্রন ফ্রম দ্য রিজার্ভ, 10% ডিভিডেন্ড দিতে হবে। ঠিক আছে, তাহলে আমার ডিভিডেন্ডটা দেবো কিসে, আমি ইকুইটি শেয়ার ক্যাপিটালের ডিভিডেন্ড দেবো, তাই তো। ইকুইটি শেয়ার করে ডিভিডেন্ডটা ইকুইটি শেয়ার ক্যাপিটালে হয়, প্রিফারেন্স শেয়ার করে ডিভিডেন্ড হয় না। ওর তো পার্সেন্টেজ দেওয়া আছে 14% না কত, তাহলে ডিভিডেন্ড আমার দিতে হবে 8 লক্ষ টাকা ডিভিডেন্ড দেবো। কারেন্ট ইয়ার প্রফিট কত আছে, 3 লক্ষ টাকা কারেন্ট ইয়ার প্রফিট আছে। লেস প্রেফারেন্স দিয়ে দেন, তাহলে আরেকটা মনে রাখবে, অ্যাপ্রোপ্রিয়েশনের সময় যে টাকা আমার তোমার প্রেফারেন্স ডিভিডেন্ড কত হবে, প্রেফারেন্স ডিভিডেন্ড পাবে তো, ওতে তো 10% নয়, আগে বলাতে থাকে কত পার্সেন্ট পাবে, 9% পাবে। তাহলে এই 17,50,000 টাকা 9% কত হয়, 17,50,000 টাকা 9% হয় 1,57,500 টাকা, 1,57,500 টাকা। তাহলে এই প্রিফারেন্স ডিভিডেন্ড আমরা ডিক্লেয়ার করা, ওটা তো ডিক্লেয়ার নয়, সেই শর্তেই তো ওরা টাকা জমা করে। তাহলে এই যে এইটা হচ্ছে প্রিফারেন্স ডিভিডেন্ড, তাহলে এটা এখান থেকে মাইনাস হয়ে গেল, আমার পড়ে থাকলো কত, 1,42,500 টাকা, মানে এই যে কারেন্ট ইয়ার প্রফিট থেকে। আমাকে প্রশ্নটা বলেছে আমি জেনারেল রিজার্ভ থেকে কত বার করবো টাকাটা, তাহলে এখান থেকে মাইনাস করলাম, তাহলে আমার কি করতে, অ্যামাউন্ট টু বি ফ্রম রিজার্ভ, রিজার্ভ থেকে কত বার করতে হবে, 6 লক্ষ, কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস করে দিলাম, তাহলে 8 লক্ষ টাকা আমাকে ডিভিডেন্ড দিতে হবে। আমার প্রিফারেন্স শেয়ার ডিভিডেন্ড দেওয়ার পরে এই টাকাটা আমার পড়ে আছে, তাহলে আমার কত টাকা এখন দরকার, 6,57,500 টাকা দরকার। এরপরে কন্ডিশন গুলো আসো, কন্ডিশন অ্যাজ পার দ্য কোম্পানিজ ডিক্লারেশন অফ ডিভিডেন্ড আউট অফ রিজার্ভ, যে কন্ডিশন গুলো দেওয়া আছে সেই কন্ডিশনটা পড়ে দিয়ে আমি চেকিতে যাবো। 1 নম্বর কন্ডিশন হচ্ছে যে তোমার 10% লোয়ার দেন দ্য এভারেজ রেট 12%, ডিভিডেন্ড দেওয়া যাবে, এটা কন্ডিশন 1 নম্বর ফিল আপ হয়ে গেছে, ওকে আছে।
2 নম্বর কন্ডিশন হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমি কত টাকা তুলতে পারবো, ম্যাক্সিমাম আমি তুলতে পারবো, এটা কিন্তু শর্ত, কোম্পানি একটা আছে এটা। হ্যাঁ, হ্যাঁ, কোম্পানির শর্ত হচ্ছে 10% পেড আপ শেয়ার প্লাস ফ্রি রিজার্ভ। দেখো এটা হচ্ছে আমার 10%, 10% এই যে এটা আমার হচ্ছে এটা কত, ইকুইটি ক্যাপিটাল, ইকুইটি শেয়ার হোল্ডার, এটা প্রিফারেন্স শেয়ার, আর হচ্ছে আমার এটা এই টাকাটা আমার রিজার্ভে আছে। তাহলে এই যে টোটাল টাকাটা 10%, সেই টাকাটা হচ্ছে এই টাকাটা 12 লাখ, 12,25,000। তাহলে 12,25,000 আমার হচ্ছে এই তিনটে টাকার 10%। কোন কোন টাকার 10%? মনে রাখবে, এক নম্বর হচ্ছে তোমার এটা কি কি ইকুইটি, প্রিফারেন্স, আর তোমার জেনারেল রিজার্ভ, এর হচ্ছে 10%। আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে এখানটা, এই তিনটে, এইটা, এইটা, এইটা যোগ করলে যত হবে, অর্থাৎ প্রিফারেন্স শেয়ার যত টাকা আছে পেড আপ আছে, ইকুইটি শেয়ার যত পেড আপ আছে, আর জেনারেল রিজার্ভ যত, এই তিনটা 10% হচ্ছে আমার ওই 12.5 লাখ টাকা, না 12,25,000 দেখলাম, ঠিক আছে। এই যে, ঠিক আছে, এই টাকাটা। এরপর হচ্ছে, তাহলে এটা ঠিক আছে আমার। ব্যালেন্স রিজার্ভ আমি উদ্যোগ যেটা করবো আর কি, এই যে ব্যালেন্স যেটা হবে, আমার রিজার্ভ কত ছিল এই টাকাটা, আমার দরকার কত এই টাকাটা, তার তার হচ্ছে শুড নট ফল বিলো 15% অফ পেড আপ শেয়ার। পেড আপ শেয়ার ক্যাপিটাল কত, এই যে পেড আপ শেয়ার ক্যাপিটাল কত আছে, 97,50,000। 97,50,000 টাকা কোনটা, আমার যে এখানে যে 8 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা প্লাস হচ্ছে তোমার 17,50,000 টাকা আমার ইকুইটি প্রিফারেন্স শেয়ার আছে, 17,50,000। তাহলে এটা তোমার 97,50,000 হয়ে গেল। এই দুটোর হচ্ছে 15%, 15% হচ্ছে এই টাকাটা, ঠিক আছে। সিন্স অল দ্য থ্রি কন্ডিশন আর স্যাটিসফাইড, দ্য কোম্পানি ক্যান উইথড্রন, এই টাকাটা কিন্তু কোম্পানি তুলতে পারবে। দেখো এই টাকাটা কিন্তু এই যে প্রথমে দেখালাম, এই যে এটা হচ্ছে বেশি, এটা কম, এটা হচ্ছে বেশি, এটা কম, আর ওইদিকে 10%, 12% ডিক্লেয়ার করেছিল, এভারেজ 10% করছে, তাহলে তিনটে স্যাটিসফাইড রয়েছে, ঠিক আছে। তাহলে ফর্মুলার কি হচ্ছে, এক নম্বর ফর্মুলা হচ্ছে, এক নম্বর ফর্মুলাটা কি লিখে নাও। এক নম্বর ফর্মুলা হচ্ছে যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে গেলে কোম্পানিকে তিনটে জিনিস দেখতে হয়, লাস্ট 3 ইয়ার্স, হ্যাঁ, এভারেজের বেশি দেওয়া যাবে না, এভারেজের বেশি দেওয়া যাবে না, দেওয়া যাবে না। 2 নম্বর, 2 নম্বর কন্ডিশন কি, 2 নম্বর কন্ডিশন হচ্ছে ম্যাক্সিমাম দিতে পারবো, ম্যাক্সিমাম কত দিতে পারবো, ম্যাক্সিমাম ডিভিডেন্ড হবে কত, 10%, 10% অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস প্রিফারেন্স, হ্যাঁ, প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল প্লাস ফ্রি রিজার্ভ, এই তিনটে যোগ হলে 10%। 3 নম্বর কি বলছে, এরপরে যত টাকা আমি দেব সেটা যেন কোনোভাবে 15% অফ, 15% অফ পেড আপ ক্যাপিটাল, সরি, 15% অফ পেড আপ ক্যাপিটালের বেশি হবে না, বেশি হবে না, এই তিনটে শর্ত। লাস্ট 3 ইয়ার্স, লাস্ট 3 ইয়ার এভারেজের বেশি দেওয়া যাবে না,
ম্যাক্সিমাম ডিভিডেন্ড দিতে পারবো 10% অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল প্লাস ফ্রি রিজার্ভের 10%। আর একটা হচ্ছে 50, আমি যে এরপরে কি হবে, যে টাকাটা আমার পড়ে থাকবে সেটা যেন আমি যেটা জেনারেল রিজার্ভ তুলছি সেটা যেন এর নিচে ফল না করে। এই তিনটে শর্ত থেকে তোমাদের এমসিকিউ আসবে। ঠিক আছে, এবার চলো আমরা এবারে এমসিকিউতে চলে যাই। চলে এসে এমসিকিউ, আমরা কি থেকে এমসিকিউ করবো? ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ কোম্পানিজ থেকে এমসিকিউ করবো। খুব মন দিয়ে দেখো, খুব মন দিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিভিডেন্ড ক্যান বি ডিক্লেয়ার এক্সেপ্ট আউট অফ প্রফিট, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট কারেক্ট? ডিভিডেন্ড ক্যান বি ডিক্লেয়ার, তোমাদের পড়া হয়ে গেছে, ডিভিডেন্ড ক্যান বি ডিক্লেয়ার এক্সেপ্ট আউট অফ প্রফিট। ইয়েস, ইট ইজ রাইট। ঠিক আছে, ডিভিডেন্ড প্রফিট ছাড়া দেওয়া যাবে না। এখানে আমি ডিভিডেন্ড প্রফিট ছাড়া দেওয়া যাবে না, ইট ইজ রাইট বলছি। কোনটা রাইট? এটাও রাইট। ক্যাপিটাল ক্যান নট বি রিটার্ন টু দ্য শেয়ার হোল্ডার, দেখো তোমার থেকে মনে আছে তো সেই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা, তাহলে মানে অ্যান্সার হচ্ছে সি। এই দুটোই রাইট। ডিভিডেন্ড আমি প্রফিট ছাড়া দিতে পারবো না, আবার ক্যাপিটালকেও ডিভিডেন্ড হিসেবে দেওয়া যাবে না। 2 নম্বর চলে এসো, ড্যাশ কোম্পানিজ আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, হ্যাঁ, নোটিফাইড আন্ডার সেকশন 133 অফ কোম্পানিজ অ্যাক্ট শিডিউল এ ডিভিশন 1। ডিভিশন 1 এ তোমার যে এটা ডিভিশন 1 হবে, কোম্পানিজ আর রিকোয়ার্ড টু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি করতে হবে। দেখো তিনটে জিনিস, দেখো এটা হচ্ছে ডিভিশন 1 আছে, ডিভিশন 2 আছে, ডিভিশন 3 আছে। এটা হচ্ছে এএস, যারা এএস অ্যাপ্লাই করবে তারা তোমার তোমার কোম্পানিজ যে ব্যালেন্স শিট প্রফিট লস অ্যাকাউন্ট ডিভিশন 1 অনুসারে করবে। বড় কোম্পানি যেগুলো আছে, হ্যাঁ বড় কোম্পানি যেগুলো আছে সেটা ইন্ড এএস থেকে করবে। ইন্ড এএস, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটাও ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, কিন্তু এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 250 crore, আর এটা হচ্ছে মোর দেন হচ্ছে তোমার ইকুয়াল টু হচ্ছে 250 crore। যাদের বড় কোম্পানি, যেগুলো 250 কোটি টাকার বেশি বড় কোম্পানি, তারা ইনভেস্ট করে, আর যারা লেস আছে তারা ডিভিশন 1 করে। আর এই ডিভিশন 4 বলে কিছু নেই, ডিভিশন 3 আছে, এনবিএফসি করে। ন্যাশনাল ব্যাংকিং যে ফিনান্সিয়াল কর্পোরেশন গুলো আছে, হ্যাঁ এনবিএফসি, তারা করে এই 3টা। what are not required to make cash flow statement? কারা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কোনো মনে আছে? শব্দটা এসডিও, এসডিও কে বলেছিলাম, এসডিও কে ক্যাশ ফ্লো করতে হয় না। দেখো কোনটা এসডিও মিলিয়ে নাও, কে কে আছে। এসডিও কে ক্যাশ ফ্লো করতে হবে না। এস হচ্ছে স্মল কোম্পানি, এখানে মিলে যাবে। গভর্নমেন্ট কোম্পানি এ করুন, তাহলে অল অফ দ্য দিস অ্যান্সার, তাহলে অ্যান্সার হয়ে গেল অল অফ অ্যাবাভ। এরপরে দেখো একটা ম্যাচ দিচ্ছে ছোট্ট মতো। ওয়াই লিমিটেড টুক লোন ফ্রম ব্যাংক, কত টাকার লোন নিয়েছে? 20 লক্ষ টাকা। টু বি সেটেল ইন 5 years, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 বছরে লোন সেটেল করবে ইন 20 ইকুয়াল হাফ ইয়ারলি, অর্থাৎ বছরে 2টো করে ইনস্টলমেন্ট দেবে উইথ ইন্টারেস্ট। ফার্স্ট ইনস্টলমেন্ট হয়েছে 30 নয়, তাহলে বছরে একটা হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখে, একটা হচ্ছে মার্চের 31 তারিখে, তাহলে 2 লাখ টাকা করে দেবে। তাহলে একটা বছরে এইখানে হচ্ছে 2 লাখ টাকা, 2 লাখ, আর এই 31 তারিখে 2 লাখ, 31 দিনে 2 লাখ, তাই না? তাহলে 2 লাখ 2 2 4 লাখ হয়ে গেল, 2 লাখ 2 লাখ 4 লাখ হয়ে গেল, হ্যাঁ 4 লাখ হয়ে গেল। তাহলে বাকি কত থাকলো? 16 লাখ। তাহলে দেখো কোথায় অ্যান্সার আছে, 4 লাখ 16 লাখ, এটা কি হবে? হ্যাঁ, তাহলে কি বলেছে কোশ্চেনটা? তাহলে ক্লাসিফাইড অ্যান্ড দ্য শর্ট টার্ম বোরিং কোনটা হবে? শর্ট টার্ম বোরিং মনে রাখবে, হ্যাঁ, যেটা আমার কারেন্ট ইয়ারে, ধরো শর্ট টার্ম বোরিং কাকে বলে? যে টাকাটা আমাকে 1 বছরের মধ্যে শোধ করতে শর্ট টার্ম। এখানে 20 লক্ষ টাকা আছে, এখানে 20 লাখ টাকা আছে, কিন্তু 1 বছরে আমাকে দিতে হবে 4 লাখ টাকা, নেক্সট ইয়ারে থেকে গেল লং টার্মে চলে গেল আমার 16 লাখ টাকা। তাহলে এইটা হচ্ছে শর্ট টার্ম, এটা হচ্ছে লং টার্ম। ঠিক আছে, এরপর চলে এসো। Onkes Limited is a company that is required to present its financial statement as per the Schedule 3. Schedule 3 অনুসারে করবে। While making aging of trade receivable, what are the first two classification? First two classification কি কি আছে এজিং এর? এই এজিং এর ব্যাপারটা তোমাদেরকে পড়ানো হয়নি, এখন হয়তো পারবে না যারা জানো না।
ফার্স্ট হচ্ছে লেস দেন 12 মান্থস, 12 মান্থস থেকে হচ্ছে তোমার 24 মান্থ, এটা হচ্ছে ফার্স্ট। এজিং, এজিং হচ্ছে হচ্ছে তোমার এজিং জিনিসটা তোমাদের একটু বলে দিই, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। চলো এজিংটা একবার বলে দিই, এজিংটা একবার বলে দিই, এখানে আছে এজিংটা। দাঁড়াও, এজিংটা এর মধ্যে নেই, ক্যাশ প্রসেস তো জেনে রাখো। এটা হচ্ছে এজিং মানে হচ্ছে যে তোমাকে দেখাতে হয় কোম্পানিকে যে তোমার যে কতদিন ট্রেড রিসিভেবল, কোনটাকে তুমি ব্যাড ডেট ঘোষণা করবে, তার জন্য এজিং দেওয়া থাকে, ঠিক আছে। 6 মাস থেকে 1 বছর, হ্যাঁ 6 মাস থেকে 1 বছর, 12 মাস, হ্যাঁ 12 মাস থেকে 24 মাস, এ মোর দেন 24 মাস, এইভাবে এজিং দেওয়া থাকে। এরপর চলে এসো, মুকেশ লিমিটেড ইজ এ কোম্পানি দ্যাট ইজ রিকোয়ার্ড টু প্রেজেন্ট ইটস ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ পার দ্য শিডিউল 3। হ্যাঁ, এটা হচ্ছে ট্রেড পেয়েবলের ক্ষেত্রে তাই। এগুলো কি এইগুলো কিন্তু ডিসক্লোজার বলে, এগুলোকে ডিসক্লোজার বলে। অ্যাকাউন্টে তোমাকে নোটসটা অ্যাকাউন্টে ডিসক্লোজ করতে হয় যে তুমি ট্রেড পেয়েবল তুমি নিজে কতদিন দাওনি, কোম্পানি নিজে কতদিন ইয়ে করেন, সেটাও কিন্তু আছে। হ্যাঁ, দ্য ব্যালেন্স অফ রিজার্ভ আফটার উইথড্রল অফ মানি, দেখো এখানে দেখো যে প্রশ্নটা এই মাত্র করলাম, বলো কোনটা হবে। দ্য ব্যালেন্স অফ রিজার্ভ after withdrawal amount for the declaration 3 নাম্বারটা of dividend should not be fall below 15% of the paid up share capital, 50 authorized share capital নয়, 50 paid up share capital। ওই যখন 97 কোটি টাকা, ধরলাম 80 লাখ, 8 লাখ টাকা, 80 লাখ টাকা, 17,50,000 টাকা, সেইটা চলে এসছে। দেখো, গুড রাইটিং লিমিটেড হ্যাড ইনকার লস, 25 লক্ষ টাকা লস করেছে ক্রোড ডিউরিং দ্য ফিনান্সিয়াল ইয়ার 23-24-এ, হ্যাঁ আপ টু দ্য এন্ড অফ দ্য সেকেন্ড কোয়ার্টার। বোর্ড অফ ডিরেক্টরস গুড রাইটিং লিমিটেড হ্যাজ ডিক্লেয়ার ইন্টারিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, ঠিক আছে। ওটা লাস্ট 3 ইয়ার্স ডিক্লেয়ার করেছিল কত, একবার 10%, এটা 20%, 6%। তাহলে এই বছর তাহলে ম্যাক্সিমাম কত রেট ডিক্লেয়ার করতে পারবে, ম্যাক্সিমাম এই তিনটির গড় করো, শিখিয়ে দিয়েছি, 36%, 3 দিয়ে ভাগ করো 12%, ঠিক আছে। এটা বলছে ক্যালকুলেট দ্য প্রফিট, এটা প্রফিট করো। এটা হচ্ছে আমাদের শিডিউল থ্রি, শিডিউল 3 ডিভিশন 1 এটা এসপিএল এর ফরম্যাট, ঠিক আছে। তাহলে এখানে দেখো রেভিনিউ কোনো অপারেশন হচ্ছে, এই টাকা রেভিনিউ এসে সেলস হয়েছে, আদার ইনকাম হচ্ছে এই টাকাটা, এই দুটো যোগ করো যত হবে, সেখান থেকে কস্ট ও মেটেরিয়াল কস্ট এটা বিয়োগ করবে। এটা হচ্ছে চেঞ্জ ইন ইনভেন্টরি দ্বারা, এটা দেখো অলরেডি বিয়োগ চিহ্ন আছে, তার মানে এটা যোগ হয়ে যাবে, তাই না। চেঞ্জ ইন ইনভেন্টরি মানে এটা চেঞ্জ ইন ইনভেন্টরি, এটা মাইনাস সাইন, কিন্তু এটা মাইনাস সাইন, ব্র্যাকেট আছে মাইনাস সাইন, তাহলে এইটা 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 এই তিনটে যোগ হবে, আর এইটা 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 এটার সাথে বিয়োগ হয়ে যে প্রফিট হবে সেইটা, ঠিক আছে। করে দেখো কত হচ্ছে, করে দেখো এই দুটো যোগ করে কত হচ্ছে, দেখো 0, 0, 0, 0, 0, ঠিক আছে। আর হচ্ছে 5, 10, 11, ঠিক আছে, 53, 54, তাহলে এটা হলো 54। আর একটা কি মাইনাস হবে, 1.5 লাখ টাকা মাইনাস করে দাও, 54 থেকে এখানে 1.5 লাখ টাকা মাইনাস করে দাও, এটা 1.5 লাখ টাকা মাইনাস হবে, যেটা হবে মাইনাস করে প্লাস করে দাও, মাইনাস নিয়ে প্লাস করে দাও, এটা মাইনাস আছে এখানে, এটার সাথে প্লাস করে দাও, তাহলে সাথে আমি 1.5 লাখ টাকা প্লাস করি, এখানে আছে তোমার 50,000, এখানে হয়ে যাচ্ছে 65,000,
তাহলে 5 4 ক্যালকুলেটর দিই, 5 3 6 8 6 8 0 0 প্লাস 4 7 3 0 প্লাস 1 5 0 0 0। এটা হচ্ছে ভুল করলাম, না ঠিকই করেছিলাম, সরি। 5 3 6 8 0 0 2 0 4 7 3 0 প্লাস 1 5 4 0, এগুলো হচ্ছে 5 5 6 5, এবং এটা হচ্ছে 5 5 5 5 6 5 0 0। একটা জিরো আছে, মাইনাস করবো, এই টোটাল মাইনাস হয়ে যাবে 19 19 3 0 8 5 4 0 4 7 6 3 0। তাহলে মাইনাস হয়ে যাবে, তোমার হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তোমার 214 5 0 0। ঠিক আছে, এ অ্যান্সার, এটা হচ্ছে এ অ্যান্সার। ঠিক আছে, এটা মাইনাস করলে হয়ে যাচ্ছে তোমার 218, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে। তার মানে এইটার সাথে যোগ করার পরে এটা পিএল এর একটা ক্যালকুলেশন, নেট প্রফিট। প্রভিশন ফর গ্র্যাচুইটি ইজ শোন ইন দ্য ব্যালেন্স শিট। গ্র্যাচুইটি হচ্ছে লং টার্ম, তাই না? লং টার্মে যদি রাখি আমি, কোথায় রাখবো? লং টার্ম নন কারেন্ট লাইবিলিটি, কন্টিনিউয়াস কারেন্ট, তাহলে হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি হচ্ছে, এটা হচ্ছে নন কারেন্ট। ইমিডিয়েট প্রভিশন তো, তোমার তো প্রভিশন গ্র্যাচুইটি তার ইমিডিয়েট দিতে হয় না, গ্র্যাচুইটি যখন রিটার্ন করে তখন দিতে, এটা নন কারেন্ট লাইবিলিটি থাকে। স্টেট আন্ডার হুইচ হেড আনপেড ম্যাচিওর ডিবেঞ্চার and interest accrued thereon should be classified। দেখো, আনপেড ম্যাচিওর ডিবেঞ্চার আর হচ্ছে ইন্টারেস্ট accrued thereon কোথায় থাকবে? শর্ট টার্ম বোরিং, মানি রিসিভিং সেল অরের নো, শর্ট টার্ম বোরিং এ থাকবে না। হ্যাঁ, এটা হচ্ছে আদার কারেন্ট লাইবিলিটি থাকবে, ওসিএল বলেছিলাম তোমাদেরকে ব্যাপারটা, এটা। এরপর চলে এসো, স্টেট আন্ডার হুইচ হেড bank deposit for the period 9 months should be classified। 9 মান্থের জন্য ডিপোজিট আছে, মানে 1 বছরের নিচে আছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, 1 বছরের নিচে যদি থাকে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। What is the total amount of reserve and surplus of general reserve? 15,49,100 balance of income statement this can has a balance preliminary expense। দেখো, এটা করবে কি, প্রিলিমিনারি এক্সপেন্স সবসময় মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, প্রিলিমিনারি এক্সপেন্স সবসময় পিএল এ আগে প্রিলিমিনারি এক্সপেন্সটাকে ফিকটিশিয়াস অ্যাসেট বলে শো করে দেওয়া হতো ব্যালেন্সটা, এখন সেটা করা হয় না। এখন পিএল এ সরাসরি 15 লাখের সাথে এটা যোগ করে 22,49,100 হয়ে যাবে, তার থেকে 95 এটা মাইনাস করে দেবে, যেটা হবে সেটা অ্যান্সার। ঠিক আছে, 15,49,000 15,49,100 প্লাস হচ্ছে তোমার 7 লাখ, 7 লাখ, এটা যোগ করলে কত হবে? 22,49,100। তার সাথে মাইনাস করে কত? 93,100। ঠিক আছে, তাহলে 0,0,0,936 6 যেটা আছে, দেখো কোনটায় 6 আছে, এটা দুটোতেই 6 আছে, তাহলে 46 না কত হচ্ছে দেখো, 9 হচ্ছে 5, তাহলে 5 6 মানে সি অ্যান্সার। এরপর চলেছে নেক্সট, বোর্ড অফ ডিরেক্টরস ডিক্লেয়ার ডিভিডেন্ড 5% অন আনপেড ক্যাপিটাল 2 এপ্রিল। এই যে 2 এপ্রিল, দেখো বছর শেষ হয়ে গেছে, তারপর ডিক্লেয়ার করছে। হ্যাঁ, বছরের শেষে যদি আমাকে ডিভিডেন্ড যদি ডিক্লেয়ার করে, ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হবে
বিফোর 31 মার্চ ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হবে 31 মার্চ, তবেই কিন্তু সেটা ব্যালেন্স শিটে আসবে। ঠিক আছে, সেটা আমার কাউন্ট হবে, অ্যাকাউন্টিং হবে, নয়তো কিন্তু যদি বছরটা পেরিয়ে যায় সেটা আমার কন্টিনজেন্ট লাইবিলিটিতে চলে যাবে। হ্যাঁ, তাহলে নান অফ দ্য অ্যাবাভ, এখানে হবে নান অফ দ্য অ্যাবাভ। এটা মনে রাখবে, AS29 পড়বে। ঠিক আছে, যদি কোনো লাইবিলিটি কোনো কোনো কন্টিনজেন্ট যদি হয়, ঘটনা ঘটে, বছরের শেষ পেরিয়ে গেছে, 31 মাস পেরিয়ে গেছে, তারপর ডিভিডেন্ড ডিক্লেয়ার হচ্ছে, তার মানে সেই বছরের মধ্যে আমার আসছে না, তার জন্য এটা এটা যে নান অফ দ্য অ্যাবাভ, এটা যে কন্টিনজেন্ট লাইবিলিটি হবে, এটাকে বলে কন্টিনজেন্ট লাইবিলিটি। ঠিক আছে, এরপর চলে এসো, দ্য ব্যালেন্স অফ 7,500,000 in the loan account, এটা মন দিয়ে পড়ো, 7 লাখ টাকাটা লোন অ্যামাউন্ট স্টেট ফিনান্স কমিশন কর্পোরেশন হচ্ছে, আর ইনক্লুসিভ হচ্ছে তোমার 37,500 টাকা ইন্টারেস্ট অ্যাক্রুড হচ্ছে বাট নট ডিউ। তাহলে আপনার শো করতে হবে, কোথায় শো করতে হবে, লোন ইজ সিকিউরড বাই হাইপোথেটিক প্ল্যান অ্যান্ড মেশিনারি, এটা কিন্তু চার্জ করা আছে প্ল্যান মেশিনের সাথে। হ্যাঁ, তাহলে এই লং টার্ম বোরোইং, ঠিক আছে, তাহলে কত টাকা লং টার্ম বোরিং শো করবো, কত টাকার লোন বোরিং শো করবো, এটাকে মাইনাস করে করতে, অ্যাক্রুডটা এখান থেকে মাইনাস করে দেবো, ইনক্লুসিভ আছে বলছে তো, এইটার সাথে এইটা মাইনাস করে যেটা হবে সেটা আমার হবে, মানে 7,12,500 টাকা, এটা আমার লং টার্ম বোরিং এ শো করবো। আমার তো অ্যাকচুয়ালি এটা অ্যাক্রুড হয়নি, তার জন্য কিন্তু লং টার্মে আমি শো করবো তোমার 7,12,500 টাকা। দেখি 15 অ্যান্সারটা আবার দেখে নি, অ্যান্সারের নিচে দেওয়া আছে 15 হচ্ছে ডি। ঠিক আছে, সেভেন 16 হচ্ছে হোয়াট স্টেট আন্ডার হুইচ হেড আনক্লেম ডিভিডেন্ড, আনক্লেম ডিভিডেন্ড বলছে, আনক্লেম ডিভিডেন্ড কোথায় কোথায় রাখবে, কিছুক্ষণ আগে বললাম যে আনক্লেম ডিভিডেন্ড, আনক্লেম ডিভিডেন্ড শর্ট, হ্যাঁ, ওসিএল, আনক্লেম ডিভিডেন্ড চলে যাবে ওসিএল এ, আদার কারেন্ট লায়াবিলিটিস চলে যাবে। ঠিক আছে, আনক্লেম ডিভিডেন্ড মানে যে ডিভিডেন্ডটা এখনো ক্লেম হয়নি, দিতে পারেনি, সেটা আমাকে আমাকে আনক্লেম হিসেবে রাখতে হবে। যদি দেখা যায় ডিভিডেন্ডটা আনক্লেম থেকে যাচ্ছে, পরবর্তী যে 7 বছর থেকে যায়, সেটা আমাকে কি ওই তোমার ওই একটা ফান্ডে পাঠিয়ে দিতে, মনে আছে কি ফান্ডের নাম বললাম, ইনভেস্টার যে গ্যারান্টিড ফান্ড আছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টে, সেখানে পাঠিয়ে দিতে হবে। এরপর চলে এসো, ট্রেড পেয়েবলস অ্যাজ পার দ্য শিডিউল, কি হবে, ট্রেড পেয়েবলটা ট্রেড বিল ট্রেড পেয়েবলে চলে যাবে শিডিউল 3। হ্যাঁ, আর যদি সিকিউরিটি প্রিমিয়াম অ্যামাউন্ট ইজ শোন ইন দ্য লাইবিলিটি সাইড অফ দ্য ব্যালেন্স শিট, কত সিকিউরিটি প্রিমিয়াম মানে কি, রিজার্ভ একটা, তাহলে রিজার্ভ এন্ড সারপ্লাস দেখানো হবে। সিকিউরিটি প্রিমিয়াম তোমাদের বলেছিলাম, সিকিউরিটি প্রিমিয়াম একটা রিজার্ভ, প্লাস হচ্ছে তোমার সিআরআর হচ্ছে রিজার্ভ, স্ট্যাচুটরি রিজার্ভ আছে, অনেক কিছু রিজার্ভ আছে। ঠিক আছে, তারপর তোমার ইয়ে আছে, রিভেলেশন রিজার্ভ আছে, সব এগুলো সমস্ত কিছু তোমার রিজার্ভ এন্ড সারপ্লাসে দেখানো হয়, সব রিজার্ভ এন্ড সারপ্লাস দেখানো হয়। ফিক্স অ্যাসেট হেল্ড ফর সেল, দেখো ফিক্সড অ্যাসেট হেল্ড ফর সেল, এটা কি তোমার ফিক্সড অ্যাসেট পিপিএ তে শো করবে, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে শো করবে, ফিক্সড অ্যাসেট হেল্ড ফর সেল এটা হচ্ছে ইনভেন্টরি, নন কারেন্ট অ্যাসেট, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, ডিফার্ড ট্যাক্স অ্যাসেট, এটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট, না কারেন্ট অ্যাসেট, এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, এটা হচ্ছে ইনভেন্টরি। ঠিক আছে, এটা নন কারেন্ট অ্যাসেট মানে কি পিপি এখানে। ঠিক আছে, কিন্তু আমার কোথায় দেখাতে হবে, কারেন্ট অ্যাসেট, এটা কারেন্ট অ্যাসেট শো হবে। ফিক্সড অ্যাসেট হেল্ড ফর সেল, যে অ্যাসেটটা আমি বিক্রি করার জন্য রেডি হয়ে আছে, ধরো আমার ফিক্সড অ্যাসেট আছে 1 কোটি টাকা ফিক্সড অ্যাসেট ছিল আমার। ঠিক আছে, এখান থেকে আমি 1 লাখ টাকা আমি সেল করার জন্য এই বছর ঠিক করেছি, 1 লাখ টাকা অ্যাসেট আমি বিক্রি করে দেবো। তাহলে আমাকে কি করতে হবে, পিপিএ তে দেখাতে হবে, পিপিএ তে দেখাতে হবে 99 লাখ টাকা, হ্যাঁ, আর 1 লাখ টাকা শো করতে হবে কোথায়, কারেন্ট অ্যাসেটে, সেটা ইনভেন্টরি হয়ে গেছে আমার। ঠিক আছে, স্টক হয়ে গেছে, তাকে বিক্রি করার জন্য রেডি আছে।
কারেন্ট ম্যাচুরিটি, লং টার্ম ডেট, দেখো কারেন্ট ম্যাচুরিটি হয়ে গেছে লং টার্ম ডেটের, হ্যাঁ, সেটা কিন্তু আমার কোথায় চলে যাবে, শর্ট টার্ম হয়ে যাবে, শর্ট টার্ম ড্রয়িং হয়ে যাবে, ঠিক আছে, মনে রাখবে। লং আছে, শর্ট হয়ে যাবে ম্যাচুরিটি হলে, এটাই মনে রাখলে হবে। Declaration of provident, declaration of dividend for current year is made after providing, দেখো declaration past year, depreciation of the past year শুধু তা বলিনি, depreciation on asset for the current year and area depreciation for the past year, এটা অ্যান্সার, ঠিক আছে, বি অ্যান্সার। ডেপ্রিসিয়েশন কারেন্ট ইয়ার যে ডেপ্রিসিয়েশন সেটা দিতে হবে, তার সাথে সাথে যে বিগত বছরের যে আমার পাস্ট ইয়ারের যে ডেপ্রিসিয়েশন সেটা মিট আপ করে তবে আমি ডিভিডেন্ড দিতে পারবো। 23-এ আসো, ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলছে 2040-এ, দেখো 2040-এ ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি কি কি বলেছিলাম, আগের দিনে বলেছিলাম। ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে কি বোঝায়, 1 নম্বর বোঝায় ব্যালেন্স শিট, 2 নম্বর কি বোঝায়, এসপিএল, 3 নম্বর কি বোঝায়, হ্যাঁ সোসি, 4 নম্বর কি বোঝায়, 4 নম্বর কি বোঝায়, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সিএফএস, ঠিক আছে, চারটা মিলে আমার ব্যালেন্স শিট হয়, অ্যাকাউন্টস হয়। তাহলে দেখো কি কাজে, এটা আছে, এটা আছে, এটা আছে, নাম অফ দ্য, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে নাম অফ দ্য, অ্যান্সার হচ্ছে অ্যান্সার। সবগুলো হচ্ছে তোমার নট ইনক্লুডেড, কোনটা, সবগুলোই ইনক্লুডেড, এটাই নন ইনক্লুডেড। Financial statement of a company should be prepared as per the which schedule, schedule 3. Contingent liability are shown under the which of the head of books of account. Contingent liability একটা ব্যালেন্স শিট তৈরি হয়ে গেলে তার নোটস টু অ্যাকাউন্টে দেখানো হয়, নোটস টু অ্যাকাউন্ট, নোটস টু অ্যাকাউন্টে দেখানো হয়, ঠিক আছে। তাহলে এখানে কি লেখা আছে দেখো, PL after the other expenses no, balance sheet after long term liability no, balance sheet after short term liability a note ফুট নোটে দেখানো হয়, ঠিক আছে, নোটস অ্যাকাউন্টে ফুট নোটে দেখানো হয়, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে 25টা আমার এমসিকিউ এখান থেকে হয়ে গেল, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ ছিল। তাহলে এইভাবে বেসিক জিনিসগুলো পড়ার পরে যদি এমসিকিউ গুলো করো তাহলে কিন্তু অনেক বেশি তোমাদের লাভ হবে, ঠিক আছে। তাহলে আমাদের আরেকটু আমরা ক্যাশ ফ্লো থেকে, আমার ক্যাশ ফ্লো তোমাদের সিলেবাসে আছে, ক্যাশ ফ্লো থেকে যে এইগুলো হবে, ক্যাশ ফ্লোটা তোমাদের আছে, এখানে ক্যাশ ফ্লো আছে, দেখো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হবে, এরপরে আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করবো, ঠিক আছে, মানে রিলেটেড গুলো করে যাবো, ব্যালেন্স শিটের সাথে যেহেতু ক্যাশ ফ্লোটা স্টেটমেন্টটা রিলেটেড আছে সেটা করবো, তারপরে আমি চলে যাব তোমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড করবো, এইভাবে রিলেটেড গুলো করে তোমার যেমন এটার সাথে মেন্সের যে কমন সেন্স গুলো ডেভেলপড হবে তার সাথে সাথে এমসি গুলো হয়ে যাবে, ঠিক আছে। আমি প্রথমে তোমাদেরকে বলে দিই যে আমি কিভাবে এগোবো। প্রথমে তোমার জেনারেল নলেজ যেমন চলবে তার সাথে কিন্তু অ্যাকাউন্টেন্সিটা আমি যে আছে তোমার এমসিকিউ অ্যাকাউন্টেন্সি 1 নম্বর এটা কমপ্লিট করব, তারপর 2 নম্বর আমি অডিটিংটা ধরবো, ঠিক আছে, অডিটিং এর এমসিকিউ ধরবো, তারপরে 3 নম্বর আমি কস্টিং আছে তোমাদের, কস্টিংটা ধরবো, মানে 2 নম্বর কস্টিং ধরবো ওদের, ঠিক আছে, সিলেবাসের মধ্যে কস্টিংটা আছে, সিলেবাসে তোমাদের কস্টিং আছে, কস্টিং, অ্যাকাউন্টেন্সি এন্ড কস্টিং, ঠিক আছে, এইটা কমপ্লিট করব। এই দুটো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে টুকটাক করে চালাবো, এইটা হয়ে গেছে, ধর কিছুটা হয়ে গেছে বললে ভুল হবে, অনেক বাকি আছে, সবকিছুই হবে, প্রচুর জিনিস হবে। তুমি ধরে রাখো প্রত্যেকদিন যদি একটা করে ভিডিও হয় তাহলে মোটামুটি তোমার 100খানা ভিডিও এখান থেকে হবে, ঠিক আছে, মোর দেন 100 এখান থেকে ভিডিও হবে, তোমাদের কমপ্লিট হয়ে যাবে সিলেবাসটা। তারপর এটা কমপ্লিট হয়ে গেলে এটাকে ধরবো, ঠিক আছে, এইভাবে টোটাল জিনিসটা কমপ্লিট করবো, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো, আর এগুলো ভিডিওগুলো দেখো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে, সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের অনেক বেশি প্রবলেম হয়, ডে টু ডে জিনিসটা পাবে না। এইভাবে এইভাবে বই ধরে হায়ার স্ট্যান্ডার্ডের বই ধরে দেখে তো বোঝাবে না জিনিসটা, তাই না, ঠিক আছে, মানে লজিক্যাল যেতে তুমি অনেক ভিডিও পাবে, চার্টার্ড অ্যাকাউন্ট কস্টিং এর বিভিন্ন রকম ভিডিও তুমি ইউটিউবে পাবে, কিন্তু মুশকিল কথায় কি বলতো, মুশকিলটা হচ্ছে তোমার রিলেটিভ এক্সামের জন্য কেউ বোঝাবে না, তুমি তো ভাসতে
গর্তে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে রাখি।